চলে এসেছি বিখ্যাত লোকসঙ্গীত অর্পণ চক্রবর্তীর বাড়িতে। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে এই মুহূর্তে আমি উড়ান নিউজ লাইভের পর্দায় তুলে ধরব। দাদা, আপনার নামটা? আমার নাম অর্পণ চক্রবর্তী। আপনার নাম অর্পণ চক্রবর্তী। আপনি কী ধরনের গান করতে ভালোবাসেন? মেনলি ফোক নিয়ে আমি লাস্ট 12 বছর কাজ করছি। আচ্ছা, তো এই যে আপনার এই যে জার্নিটা বা গানের প্রতি যে ভালোবাসা বা আকর্ষণটা, এটা কবে থেকে? এইটা শুরু আমার একদম ছোটবেলা থেকে, যেহেতু আমার বেরোটা পুরোপুরি লোকসঙ্গীতের আঙিনে। মানে আমার বাবা জমিলা সুভাষ চক্রবর্তী, যার বিখ্যাত গান তোমরা জানো, লাল পাড়িতে রাঙামাটিতে সে গানটা, সেই গানটা প্রথম প্লেব্যাক করেছিলেন উনি অনুপমা চক্রবর্তীর লেখায়। সুতরাং আমার ছোট থেকে যেহেতু ওই লোকসঙ্গীতের আঙিনে আমার বাড়িতে বিভিন্ন রকম লোকসঙ্গীত শিল্পী আসছে, বাউল শিল্পী আসছে, সেখান থেকে কিন্তু কান তৈরি হয়ে আছে। এবং তা করতে করতে আমি যখন আমার ক্লাস 5 to 6-এ পড়ি, তখন আমি সেকেন্ড স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেটা রবি ঘোষ আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন, তারপরে উনি মারাও যান আর কি। তো সেখান থেকে আমার জার্নি স্টার্ট আর কি। তারপরে ধর বিভিন্ন বাউল ফিল্মের আগ্রায় আমি যাই, এখন আমার সেখানে যাতায়াত আছে আর কি। তো সেই করতে 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 এখন এই জায়গায় এসে পৌঁছেছি। সেটা লং জার্নি আর কি। তার মানে আপনি বলছেন আপনার মানে ফ্যামিলি থেকে আর আপনার গান। হ্যাঁ, একদমই। আচ্ছা, তো আপনার পছন্দের যদি কোনো গান বলেন? মানে পছন্দের গান তো মানে লোকসঙ্গীতের এত বড় একটা মানে ভান্ডার আর কি, মানে একটা সমুদ্র, তো সেখানে ওইভাবে কোনো একটা গানকে বললে মানে অসুবিধা হবে। তার মধ্যে কিছু কিছু পছন্দের জিনিস থাকে, ভালোবাসার জিনিস থাকে, তো তার মধ্যে থেকে একটা আমি একটা ডেফিনেটলি পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই। ওরে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আরে আরে আমি থাকি আমার সঙ্গে, আরে আমি থাকি আমার সঙ্গে, আরে তারে আমি পেলাম কই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। ওরে আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। বেশ ভালো। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেন এটাই যে এই যে নতুন নতুন যে প্রজন্মের মানে এই যে নিউ জেনারেশন যে ছেলেমেয়েগুলো আছে, তো তারা অনেকে ভালো গান করছে বা অনেক এর আগেও করেছে, তো এদের মধ্যে আপনার পছন্দের কেউ যদি থাকে তাহলে নাম বলে দিতে পারেন। আমার পছন্দের মানে আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই ভালো কাজ করছে। তার মধ্যে শ্রাবণ বলে একটা ছেলে আছে, খুব সুন্দর কাজ করছে। অর্ক খুব সুন্দর কাজ করছে। সাহেব বলে একটি ভাই আছে, ও খুব সুন্দর টুকটুক করে কাজ করছে। তো কাজ অনেকেই করছে, মানে স্পেসিফিকভাবে তো কাউকে বলা যায় না। এবং পরবর্তী প্রজন্ম খুব সুন্দর, ওরা নিজেদের গান কম্পোজ করছে। লোকসঙ্গীত আবার কম্পোজের জায়গায় একটু এসছে এই বর্তমান পরিস্থিতিতে। আমি অনেক গান এই ফার্স্ট টু সেকেন্ড লকডাউনের মতো অনেক গান আমি নিজে কম্পোজ করেছি। এবং আমার আর যারা আমার পাশাপাশি মানুষজন, তারা থেকে নতুন নতুন গান নিয়ে আসছে, লোকসঙ্গীত নতুনভাবে তৈরি হচ্ছে। যেটা কি লোকসঙ্গীতের ওই মানে তোমরাও জানো যে বিভিন্ন যে টেলিভিশন মিডিয়াগুলো, তারা কি করে ওই 10 থেকে 12টা গানকে বেঁধে দেয়। তারা আগে মানুষ ওগুলোকে নিয়েই বরাবর যখন আমরা স্টেজে লাইভে যাই, তারা কিন্তু ওই অনুরোধগুলোই করে।
কিন্তু যে নতুন যে গানের জোয়ার আসছে লোকসঙ্গীতে, এটা খুব দরকার, নতুন গান খুব দরকার। এটা না হলে সংস্কৃতি বা শিল্প এগোবে কি করে যদি আমরা নতুন না সৃষ্টি করতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে বিভিন্ন চ্যানেলে যে রিয়েলিটি শো গুলো, যেমন জি বাংলা, সারেগামা বা স্টার জলসা, সুপার সিঙ্গার জুনিয়র, বিভিন্ন জায়গা থেকে মানে টেলিকাস্টিং এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে গান গাওয়ার জন্য। তো আপনি এটার সাথে কতটা সহমত যে এখান থেকে কি আদৌ কোনো মানে শিল্পী সত্তাটাকে বেছে নিয়ে মানে তুলে ধরা হচ্ছে? রিয়েলিটি শোটাকে আপনি কতটা সাপোর্ট করেন? মানে রিয়েলিটি শোটা এটা একটা তো ধরুন মানে ব্যবসার তো একটা আঙ্গিক আছে। আমি ঠিক আছে, মানুষজন আসছে গাইছে, আজকে ধরো অনেকগুলো রিয়েলিটি শো, সে তুমি ন্যাশনাল চ্যানেল থেকে বলো, স্টেট চ্যানেল পর্যন্ত বলো, কিন্তু আজকে তুমি দেখো যে পরবর্তীকালে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে কটা আর্টসে খুঁজে পাচ্ছে। তারা কাজ করছে 2 বছর একটা শো থেকে বেরিয়ে, মানে একটা শোয়ের এই যে ধরো যে কোনো তুমি বলো না, তারা খুব আড়া তারা খুব বিখ্যাত হয়ে গেল, তাদের মিলিয়ন ভিউ হয়ে গেল, সেটা কতদিন চলছে? ম্যাক্সিমাম 2 বছর 3 বছর। তারপর কিন্তু সেই শোটা একদমই নেমে যাচ্ছে তলে, আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমি যেটা মনে করি যে শিল্পের বা আর্টের একটা যাপন থাকা উচিত। সেই যাপনটা যাদের আছে তারা ডেফিনেটলি এগিয়ে যাবে, তারা এগোচ্ছে। আর যাদের যাপনটাভাবে নেই তারা এগোচ্ছে না, এটা ফ্যাক্ট। আচ্ছা আচ্ছা, এই যে বাংলার যে মাটির গান, মানে গান বলতে যে কোনো জিনিস একটা পাগল ভাব না থাকলে হয় না, শিল্পী সত্তাটা। তো সেই যে এই যে পাগলপনা, তো মানে পরিবার থেকে কতটা সাপোর্ট পান আপনি? প্রচণ্ড। যেহেতু আমার পরিবারের মানে আমার বাবা, আমার বোন এবং আমরা 3জনই এখন গান নিয়ে সারাক্ষণ থাকি আর কি। ওনাদের যদি নামটা একটু বলুন। তো আমার বাবার নাম ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী এবং আমার বোন অর্পিতা চক্রবর্তী। অনেকেই চেনবেন, কারণ গত বছর লাস্টে জি বাংলা সারেগামা হলো, তো সেখানেও ছিল টপ 10-এর মধ্যে আর কি। তো আমাদের এই পুরোটাই সাপোর্ট আমরা প্রচণ্ড পেয়েছি। আমি বাবার থেকে মায়ের থেকে সাপোর্টটা প্রচণ্ড পেয়েছি। আচ্ছা, যেহেতু হয়তো সেটা হতেই পারে যে সাংগীতিক একটা পরিবার থেকে বড় হয়ে ওঠা বলি, বা তারাও হয়তো সেই লাইফস্টাইলটা নিয়েও বড় হয়েছেন বলে আমাদের মধ্যে তারা সেটা দেখে তারাও তো উদ্বুদ্ধ হয়েছেন যে হতে পারে আমাদের পরবর্তী জেনারেশন এই কাজটাই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে একটা বড় সাপোর্ট আমরা পেয়েছি। আচ্ছা, তো একটা ব্যক্তিগত কোয়েশ্চেন করছি, মানে আপনি শিল্পী জগতে আছেন, সঙ্গীত শিল্পী, তো সেই ক্ষেত্রে বাইচান ধরুন আপনি গান আর একদিকে সরকারি চাকরি, তো আপনি ওই এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবেন? এটা খুব ভালো প্রশ্ন করেছো, কারণ আমার এই দুটোরই অপশন ছিল। যেহেতু আমার পড়াশোনা যাদবপুর থেকে আমি ফার্স্ট ক্লাস নিয়ে বাংলায় আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তো মানে আমি চাইলেই একটা সরকারি চাকরি কোনো স্কুলে বা কলেজে পড়াতে পারতাম, কিন্তু কোথাও গিয়ে এই জিনিসটা আমি খুব টানি আর কি। সেখান থেকে ওই জন্য সত্যি কথা বলতে গেলে আজকে আমার অনেক বন্ধু যারা কাজটা করছে, তারা মানে আমার সঙ্গে যারা কাজ করেছে তারা প্রায় 90% তারা স্কুল বা কলেজে পড়াশোনা করাচ্ছে। তাদের জীবন অনেক সিকিওর, কারণ তারা মাস একটা বেতন পায় এবং সেটা মোটা অঙ্কেরই বেতন পায়। তো তাদের না, আমার কিন্তু সিকিওর নয়। আমার ধর আজকে যদি মাসে 10 সোর্স থাকে, তো আমাদের এই শিল্পী জগতে অনেকটা ক্ষতিগ্রস্ত, তো সেটা নিয়ে আপনার মতামতটা কি? ক্ষতিগ্রস্ত বলবো না আমি, কারণ ক্ষতিগ্রস্ত ওভাবে নয়। আমি মানে সব কিছুই একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে, আমি সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজতে ভালোবাসি। কারণ কালিকাদা এসে যেটা করলো 2015-য় বোধহয় সারেগামাতে উনি অ্যাজ এ মেন্টর জয়েন করলেন, এবং যতই বল লোকসঙ্গীত নিয়ে কাজ ঠিক আছে, 2015-র পরে এই যে লোকসঙ্গীতের প্রতি যে মানে আপামর বাঙালির যে মানে আর একটা যে বড় একটা বিস্তীর্ণ জায়গা তৈরি হলো অডিয়েন্সের জায়গা থেকে বলছি, সেটা তো কালিকাদা তৈরি করে দিক আছে না একটা আবার ভাবে আর কি। তার জন্য কালিকাদাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাতে মানে বাধ্য আর কি আমরা। তার জন্যই ওনাকে ধরুন এই গান সিলিউট দিয়ে ওনাকে যখন আমি ছিলাম, যখন উনি মারা যান, যখন ওনাকে পোড়ানো হয় আর কি, তখন ছিলাম, সেটা কিন্তু একটা গান সিলিউট দেওয়া ছিল। গান সিলিউট মানে কিন্তু ওটা তো সবাইকে দেওয়া হয় না, তার নিশ্চয়ই সেই জায়গায় অ্যাচিভ করেছিলেন। আর এই অ্যাচিভমেন্ট এটাই যে এই লোকসঙ্গীতকে আরও কত মানুষের মধ্যে ফেলে দেওয়া যায় সেটা করেছে। কারণ লোকসঙ্গীতের শুরুয়াতটা কিন্তু পুরো ভালো জায়গায় ছিল না, কারণ তোমরা জানো যে আমাদের সঙ্গীত দুটোই ভাগ, একটা লোকসঙ্গীত আর শাস্ত্রীয় সঙ্গীত। তো এই লোকসঙ্গীত বড় প্রান্ত ভাগে মানুষের জন্যই ছিল। বেশ কিছু জিনিসপত্র না তুমি গুছিয়ে করতে পারবে না, হয়ে ওঠে না। এটা আসে যখন ফ্লোয়ের মতন, সে থেকে নিই আগের বাঁচি, আবার যখন চলে যায় এখন চলে যায়, আবার আসে, এই আসা যাওয়ার মাঝেই জীবন চলতে থাকবে আর কি। আর এখন ধরো এই যে দেখতে পাচ্ছ আমার এইদিকে সব আমার এই জিনিসপত্র সাজানো রয়েছে, সব আমার নতুন অতিথি আর কি আমার সাথে এসছে, তাকে নিয়ে একটা অন্যভাবে সময়টা কাটছে। কি সত্যি কথা বলতে কি সেই লকডাউনের মধ্যে এসছে, তার জন্য আমি বা আমার ওয়াইফ যদি সময় দিতে পারছি। সেই খুদের সদস্য যদি নামটা একটু বলেন। সদস্য মিহার, তার এখন এই 1 বছর হলো আর কি সে। তো তাকে নিয়ে এখন আমাদের মোটামুটি জীবন কাটছে।
আর আমি সাপোর্ট খুব পাই আমার ওয়াইফের, ডেফিনেটলি আমার ওয়াইফকে তোমরা বললেই চিনতে পারবে আর কি, আর যে মানালি নিউজের নাম শুনেছো আর কি বেসিক্যালি, তারও একটা বড় সাপোর্ট আমার সঙ্গে আছে ডেফিনেটলি। সেই সাপোর্টটা ছাড়া তো এই লকডাউনের মধ্যে এটা আমি আমার পার্সোনাল লাইফে ব্যবহার করেছি, মানে আমাকে বাকি তুই যেটা বললি কথা, এই যে বলতে পারলি, কারণ তাও স্বীকার করতে কোনো অসুবিধে নেই, কারণ তুমি মানুষের জীবন সবসময় সমান জায়গায় থাকে না, এখন আমাদের নেই তো সেই জায়গাতে, মানে আমরা যে লাইফস্টাইল লিড করেছি আজ থেকে 1.5 বছর আগে, আজ কিন্তু আমরা একদম গিয়েছি তলেতে থেকে গেছি, এবং তো সবার পরিবারের কিছু না কিছু কোনো না কোনো সমস্যায় তারা এই 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 দিনগুলোর মধ্যে বেশি আরও সম্মুখীন হয়েছে, ফলে সেগুলোকে ওভারকাম করতে একটা দীর্ঘ সময় লেগে যায় এই জায়গা থেকে। তো আপনি মানে এইগুলো সব কিছু মেনটেন করে যে পরিবারকে কতটা সময় দিতে পারেন সেটা এখন দিতে পারছি, হিটের বছর ধুতি দিতে পারছি, তার আগে দেওয়া সম্ভব ছিল, কারণ আমাদের টাইম টেবিলটা হচ্ছে ধরো তোমার, মানে আমার এবং আমার ওয়াইফের বলছি আর কি, মানে ওর ধরো ও তো মর্নিং জব, তো ওর সকাল 6টায় ও বেরিয়ে যায়, 7টা থেকে ওকে লাইফ যেত, 7 থেকে 11টা এটা ওর রেগুলার আর কি, আর মানে ওর কাজ দিনে আমার কাজ রাতে, তো ফলে আর কি মানে যাই না তোমার দেখেছি কিনা আসা যাওয়ার মাঝে একটা সিনেমা হয়েছিল, সেখান থেকে দুজনকে দেখা হয় না কিন্তু, মানে এই বাড়িতে ঢোকেও বাড়ি থেকে বেরোয়, তো এইটা ছিল আমাদের মানে একটা লাইফস্টাইল। সেখান থেকে ধরো বেরিয়ে আজকে আমাদের এক সন্তান এসছে, তাকে নিয়ে আমরা প্রায় অনেক সময় থাকতে পারছি, এইটা একটা লকডাউনের সুবিধা রয়েছে, যেটা ধরো পরবর্তীকালে আবার কাজ শুরু হলে সেটা হবে না, কারণ আমাকে ধরো আমার ধরো বিকেল 5টায় বেরিয়ে যায়, 4টে থেকে 5 মধ্যে বেরিয়ে যায়, আমাকে যেমন ভেনিউ ধরো আজকে মেদিনীপুর, কালকে পুরুলিয়া, কালকে হিট করতে হয়, সোর্স করি, আর ফিরতে ফিরতে আবার ভোর, সকালে আবার রেস্ট, আবার বিকেলে বেরিয়ে যাওয়া, এই তো আমাদের সিজনাল লাইফ থাকে আর কি। তো সেই জায়গা থেকে তখন সময়টা দেওয়া যায় না, বাট এই মোমেন্টে তো আমি ডেফিনেটলি বাড়িতে প্রচুরই সময় দিচ্ছি, বাড়ির কাজ করছি প্রচুর, এটাও করি, এটা আমি রান্না করতে পারি, আমি সব কিছু করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমি আমার ছেলের কথা বলতে পারি। বিগত মানে সবাই জানি একটা মহামারীর রিজন চলছে, তো সেই ক্ষেত্রে বিগত লকডাউনের আগে বা পরে আপনার লাইফস্টাইলটা কতটা চেঞ্জ হয়েছে? অনেকটা, মানে ধরো আমরা তো মানে ছাড়া পাখি, মানে সেই পাখিটাকে তুমি যদি খাঁচায় বন্দি করে দেখি অবস্থা, তো বেসিক্যালি আমরা খাঁচায় বন্দি হবে, আবার যেদিন ছাড়া পাবো সেদিন আমরা উড়ে চলে যাবো একদম। তো আমরা তো বলি আমাদেরকে বলে তোমরা গানের পাখি, হ্যাঁ একদম, তো আমাদের এই উড়ে উড়েই কাজ। হ্যাঁ, তো আমার একটা মানে আপনার এই যে গানের পাখি ওয়াইজ আমার একটা গান মনে পড়ছে, তো ওটা যদি 2 লাইন একটু শোনান, খাঁচার ভিতরে অচিন পাখি। ও আচ্ছা, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় ওরে খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায় ওরে কপালের ফের নহিলে কি আর, ওরে পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নহিলে কি আর, ওরে পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বনে লুকায়, কেমনে আসে যায় ওরে খাঁচার ভিতরে, কেমনে আসে যায়। ভীষণ সুন্দর। তো পুজোতে নেক্সট অ্যালবাম কি হবে? সেকেন্ড উইক, এই সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে আমি ডেফিনেটলি কাজ নিয়ে চলে আসবো, একদম। অ্যান্ড দেন থার্ড ফোর্থ উইক অক্টোবরের শুরুর দিকে আমাদের অরিজিনাল কাজটা আসবে। তো মানে আপনি বিগত কত বছর ধরে এরকম সঙ্গীত জীবনে আছেন? আমি প্রফেশনাল সঙ্গীত জীবনে আছি 2012 থেকে, তখন প্রায় আসতেন আমার এখানে, ওপার থেকে প্রায় আসতেন যখন, তখন 1 মাস 1 মাস থাকতেন, এবং সেখানে ধরো আমার সকাল থেকে রাত অবধি শুধু লালন শুনছি এইভাবে আর কি।
মানে লোকসঙ্গীত হাতে পরিতে হবে কোন হয় না, এটা এটা তোমার ভেতরে টান একটা। আমি যদি তোমার শিখিয়ে দেন গিয়ে করে এখন নয়, কিন্তু যতক্ষণ তুমি ভেতর থেকে সেই প্রতিটা গানের কথাকে তুমি মানে এগুলো ভাব সঙ্গীত বলে, এগুলো তো আর গান না, এগুলো ভাব সঙ্গীত। একদমই কথা বলতে ভাবতে না পারো, তোমার যদি এইখান থেকে না বেরোয় তাহলে হবে না। এখানে নয় লোকসঙ্গীত, লোকসঙ্গীত এখানে। একদমই তাই। তো মানে সঙ্গীত জীবনে ধরুন এরকম কেউ আছে যে আপনার যার সাথে কাজ করে ভালো লেগেছে বা আপনার সেটা একটা মেমোরিজ হয়ে আছে, ভালো লাগা বা ভালোবাসা সেটা? অনেকেই আছে, সাত্রী ব্যানার্জি আছে, আনুষা রদিল আছে, ওদের সঙ্গে কাজ করার খুব ভালো লাগছে। এরা যত বড় শিল্পী এবং আমি অনেক অনেক কিছু শিখতে পেরেছি এর থেকে, সেই জায়গা থেকে ভালো লাগে। আমি অনেক আছে, এই মুহূর্তে না দেখো মানে একদিন কাজ করছি সব নাম মনে থাকে না, তো অনেকের সাথে কাজ ধরে এবার বাংলা অনেকের সাথে কাজ করেছি। এটাই ভালো তো লাগে, কারণ অনেক কিছু শেখার থাকে, সবার থেকে শেখার তোমার থেকেও শেখার আছে, ওর থেকেও শেখার, সবার থেকে শেখার আছে। তো এবার তুমি কতটা নেবে কতটা দেবে সেটার উপর তোমার পড়ে সেই জায়গা থেকে। তো মানে সঙ্গীত সংক্রান্ত এমন কিছু আছে মানে যেখানে আপনি ধরুন কাজে গিয়েছেন বা সেখানে আপনি ভীষণ এক্সাইটেড ছিলেন যে ভীষণ ভালো লাগা জন্মেছে, বা এরকমও হতে পারে তার অপোজিটটা যে এখানে গিয়ে আপনার একটু কষ্টদায়ক কিছু হয়েছে, বিগত এতদিন ধরে আপনি সেটাকে নিজের মধ্যে লালন করে চলেছেন। তো সেই ক্ষেত্রে যদি একটু বলেন যে এরকম কোনো মেমোরিজ যদি থাকে। কিছু স্মৃতি এরকম আছে আর কি, মানে কিছু মানে আমি ধরো লাস্ট লকডাউনের পরে যখন ফার্স্ট এবং সেকেন্ড তোমার ওই যে ফেজের মধ্যে, এখন আমি কোথাও গান গাইতে গিয়ে মানে এইরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়িনি আজ অব্দি। একবারই পড়েছিলাম, সেটাই এই ঠিক গত বছর কালী পুজোর সময়টাই একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছি, এখানে আমার এক বন্ধু, তো তার বন্ধু, তো আমি তাকে ডিরেক্টলি চিনতাম না আর কি। সে দেখো তুমি সোর্স করতে আমি চলে আসবো, কল করছো দাদা, মানে আমি ভাবছি যে এদিকে আমি কি এতদিন তাহলে ভুল গাইছি নাকি বুঝতে পারছি না। সেখান থেকে একটা ছোট্ট মনোমালিন্য দেন, তারপরে ধরো আমাকে আবার ওই মানে থানা পুলিশে ফোন এসব করতে হয়, তারা আসামে রেস্কিউ করে নিবে আর কি। তো এই খুব বাজে একটা একবারই অনুভূতি হয়েছে, মানে এইরকম অনুভূতি শিকার এখন ঈশ্বরের কৃপাতে আর কি। যেখানে গেছি যে স্টেজে গেছি সে স্টেজ থেকে পরের স্টেজে ডাক নিয়ে এসেছি, যা হয় এটা সব সমান হয় না, এটাই আর কি। এরকম অনেক টুকটাক স্মৃতি আছে, অনেক স্মৃতি বলবো না, কিছু টুকটাক স্মৃতি আছে, আর কিছু জিনিস আমি বলতে চাই না, কারণ সেগুলো আমি ধরো ভুলের খাতায় রেখে দিয়েছি। হ্যাঁ চলো ভুলে যাওয়াটাই বেটার, কারণ নাহলে আর নতুন গান তৈরি করতে পারবো না। তো অর্পণ চক্রবর্তী তো মানে বেসিক্যালি লোকসঙ্গীতের উপর গান করে, তো এরপরেও যদি অন্য কোনো জায়গায় মানে অন্যরকম একটু গান ধরুন আপনাকে চান্স দেওয়া হলো, তো আপনি কি করবেন? নিশ্চয়ই করবো, কেন করবো। মানে লোকসঙ্গীতের বাইরে কখনো গান গিয়েছেন? হ্যাঁ ছোটবেলায় গিয়েছি, যেমন কলেজ লাইফে গিয়েছি, ওই ধরো ওই সব গান গিয়েছি, বাবুল সুপ্রিয়র ওই কি জানো নামটা ভুলে যাচ্ছি, ওটা একটা সিনেমার গান, ওটা ওই জিৎ ছিল আর কি একটা ছিল বেশি সিনেমা, ওই টুকটা তখন গিয়েছি, ওই পাগলা তখন করেছি। হ্যাঁ তখন গিয়েছি, ওই সব গান গিয়েছি তখন। কি তারপর কি কোথাও কি বলতো, মানে আমার ওই লিরিক্যাল সং আমার বেশি ভালো লাগে, মানে যেখানে যেখানে কথার মাদকতা তার সঙ্গে সুরের মাদকতা থাকে, একদমই একদমই। আচ্ছা মানে অর্পণ চক্রবর্তী তো বেসিক্যালি লোকসঙ্গীত সবাই শুনে, তো আমার একটাই দাবি যে একটা অন্যরকম যদি কিছু একটা গান শোনান, দুরকম তুলে নেন অন্যরকম। ঠিক আছে, এটা আমার একটা গান আমি কিছুদিন আগে লিখেছিলাম আর কি, সেটা গল্পটা খুব অদ্ভুত গল্প। তখন আমার ছানাপোনা খুবই হয়নি আর কি, তো তোমাকে যে বললাম যে মানে সকালে আমার তো ওয়াইফ চলে যায় আর কি, মানে ও সকালে ধরো চা করে দিয়ে রেখে দিয়ে চলে যায়। এবার আমি আমাদের ঘুম থেকে উঠে চা খাবো, সকালে উঠে ওই বাড়িতে অন্য বাড়িতে ছিলাম আর কি, ওই বাড়িতে এরকম ব্যালকনি ছিল আর কি, সামনে একটা বড় পুকুর ছিল, সেই পুকুর সকালে চা খাচ্ছি, আর বসন্তকাল সম্ভবত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, একটা গান মনে সকালবেলা মনে যে গান তৈরি করা যেতে পারে, গুনগুন করতে 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 একটা গান এলো আর কি, বা কিছুজনকে পাঠালাম যে দেখ, কারণ আমি তো এই গান ধরনের গান গাই না, বলে এটা করে ফেল গানটা। এখন গানটা একটু করা হয়নি, গানটা তৈরি হয়ে গেছে বহুদিন আগে, 2-2.5 বছর হয়ে গেল। গানটা ছিল এরকম আর কি, আমার হাওয়া গলিতে হাওয়া দেয়, আমি তোমার বাগান ছোব বলে
হাওয়ায় কথা কই, আমার হাওয়া গলিতে হাওয়া দেয়, আমি তোমার বাগান ছোব বলে হাওয়ায় কথা কই। তোমার আঙুল ছোঁয়া মানা, তাই হাওয়ার সাথে গল্পগুলো কই, আমার হাওয়া গলিতে হাওয়া দেয়, আমি তোমার বাগান ছোব বলে হাওয়ায় কথা কই। তোমার ধিতাং ধিতাং বলে কত মাদলি তাল তোলে, তোমার ধিতাং ধিতাং বলে কত মাদলি তাল তোলে, তোমার উথাল পাথাল ঘরে আমি ক্যাবলা সেজে রই, আমার হাওয়া গলিতে হাওয়া দেয়, আমি তোমার বাগান ছোব বলে হাওয়ায় কথা কই। আচ্ছা, অর্পণ চক্রবর্তী লোকসঙ্গীত শিল্পী এটুকু ঠিক আছে, মানে যদি গান নিয়ে যদি আপনি কিছু না করবেন তাহলে পরবর্তী স্টেপে কি হতে চাইছিলেন? মানে ছোট থেকে একটা মানুষের অ্যাম্বিশন গান না হলে আমি পেইন্টারই হতাম। তো এখনো পর্যন্ত মানে সচরাচর অনেকে হয় না যে নর্মালি খাতা পেন দিয়ে কিছু একটা আঁকি বুকি কেটে নেয়, তো আপনার যদি ফার্স্ট টাইম যদি কিছু আঁকাতে, তো আপনার ফার্স্ট টাইম মাথায় কি আসে যে এটা আমি আঁকবো? মানে কঠিন প্রশ্ন আর কি। মানে সাপ আঁকতে পারি, ব্যাং আঁকতে পারি, এখন সাপ কখন আঁকবো ব্যাং কখন আঁকবো সেটা তো আমার সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। একটা তোমার দেখা ওই পিছনে দাও, ওই ওই আঁকাটা দাও, ওই 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 না, হ্যাঁ ওই ওর পিছনে হ্যাঁ ক্যানভাসটা দাও। এটা আমার বহুত দিন পরে একটা আঁকা ছবি। আচ্ছা, কিছুদিন আগেই আঁকলাম ছবিটা। আচ্ছা, অর্পণ চক্রবর্তী মানে গান ছাড়াও আর কি কি করতে ভালোবাসে? গান ছাড়া রান্না করতে ভালোবাসি, প্রেম করতে ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি, আর কি ভালোবাসি, আর অনেক কিছু করতে ভালোবাসি। আমার বাচ্চা খুব ভালো লাগে, খুব ভালো লাগে, যে ঈশ্বর আমাকে হয়তো সেই করাটা ফুটফুটে বাচ্চা দিয়েছে। আর বাচ্চার মা মানে ওকে যেভাবে বড় করছে তা তো সম্ভব ছিল না, খুব সুন্দর করে আর কি বড় হচ্ছে, ঈশ্বরের কৃপা এবং আমাদের ভালোবাসা সবাই আর কি, এটাই আর কি। রান্না আমার খুব ফেভারিট, ডেফিনেটলি আমি প্রচুর রকম রান্না করতে ভালোবাসি, এক্সপ্লেন করতে ভালোবাসি রান্না। তো মানে এবং তোমাদেরও একদিন আমন্ত্রণ রইল ডেফিনেটলি, আর যারা উপরে আছেন তাদেরও আমন্ত্রণ রইল, চলে আসবেন একদম। তো ফার্স্ট আপনি এক্ষুনি যেটা বললেন গান আড্ডা খাওয়া দাওয়া আমি ভালোবাসি, তখন আমার আসলে মানুষ ভালো লাগে। আপনি যেটা এক্ষুনি বললেন যে আপনার রান্না করতে ভালোবাসে, তো ফার্স্ট টাইম আপনি আপনার ওয়াইফকে প্রথম রেঁধে কি খাইয়েছিলেন? রে না তাহলে না ফেসবুক স্ক্রল করতে হয় না, মানে তাহলে বলতে পারবো ফার্স্ট কি খাইছিলাম। মানে আমার সঙ্গে কিন্তু আমার পরে আলাপ হয়েছিল একটা কুপারি সত্যি গিয়ে, মানে ওরা আমার সারাউন্ডিংটা একই, মানে বন্ধু বান্ধব সারাউন্ডিংটা, কিন্তু ওর সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি এর আগে। আমি শুনি মানে ওর অফিস কলেজ যখন ছিল, মানে অফিস কলেজে কিছু ছিলেন তারা আমার বন্ধু বান্ধব, ওই মানালি নাম শুনেছি, ওর ডেফিনেট রেডিওতে নাম, ওর কাজ শুনেছি, ওর দিদি আমি বড় কাজ করতো তখন কাজ দেখেছি, তো চিনি জানি বাস, ঠিক আছে। তো তখন একটা তোমার ওই আকাশাটে একটা কুকার ইস্যু হতো রাঁধুনি বলে, সেটা ও পোস্ট করতো। তো সেখানে গিয়ে আমাদের প্রথম আলাপ, তারপরে আমাদের প্রেম ভালোবাসা সুন্দরবনে গিয়ে, তারপরে ফিরে এসে আরো কিছুদিন এক্সট্রিম আমি তারপরে গিয়ে তারপরে মানে এক কথায় বলা যায় জঙ্গল পে মঙ্গল, জঙ্গল পে মঙ্গল একদম। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা মানে এটাই যে মানে বিগত মহামারীর দরুন যে সব থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা হলো শিক্ষা জগৎ আর একটা শিল্পী জগৎ। তো শিক্ষা জগৎটা তো আমরা সবাই জানি, তো আপনারা এই যে শিল্পী মানুষজন, ওইটা কতটা আপনাদের অনেকটা গো, মানে আমারই কিছুদিন আগে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, তো সেখানে একজন ভদ্রলোক এসেছিলেন, উনি একটা সময় লোকাদির সাথে দীর্ঘদিন উনি কিবোর্ড বাজিয়েছেন, অসাধারণ ভালো বাজান উনি। তো আমার সেদিনই আলাপ হলো ভদ্রলোকের সাথে, মানে একটা সময় এমন হলো আর কি, উনি মানে অজরে কাঁদতে শুরু করলেন যে কী করবো, কোন দিকে যাবো এখন,
ও যখন মিস্ত্রিরও কাজ করছে, এই কাজ করছি, মানুষ একটা বড় শিল্প, যা হাতের যা প্লেইং শুনলাম আর কি, এত ভালো বাজানো হচ্ছিল। কিন্তু এই তো হলো আজকে অবস্থা, আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। যে মানুষটা কোনোদিন ভাবিনি ধরো যে আমরা আজকে মানে শিল্পটা করে আজকে এইরকম একটা জায়গায় সম্মুখীন হবো, যেখানে আমাদের মানে চাল চুলোর কোনো হিসেব নেই, কী খাচ্ছি না খাচ্ছি, মানে এখন শুধু মানে আমাদের যে সার্কেলটা তারা একটাই প্রে যেন এই বছরে কেটে যায়, মানে এই মহামারী যেন কেটে আমরা আবার কাজ শুরু করতে পারি। এটাই মানে খুব ডিফিকাল্ট সিচুয়েশন মধ্যে আছে আমরা। ধরো তাও নাই চলে আসে, আর ধরো মানে বাড়ি ধরো একজনই মেম্বার, সেই ধরো আর্নিং সোর্স অফ ইনকাম ধরো তারই, তারা 1.5 বছর কী করবে? তাদের কিছু তো নেই। কত লোক মারা গেল, অনেক আমার অনেক শিল্পী বন্ধু তারা সুইসাইড করতে বাধ্য করবে, করেছে, কী করবে? কিছু করার নেই, কারণ লোন টোন, হ্যাঁ এখন যে সব কিছুতে এখন আর তো ক্যাশে তো সব কিছু লোনে কাজ হয় বেসিক্যালি। লোন নিয়ে ধরো বাড়ি কিনেছে, গাড়ি কিনে করেছে, সে লোন শোধ করবে কী করবে? সে তো আর সেভিংসও কত ধরো, মানে আমরা যারা ধরো এই গান বাজনা করে খাই, আমরা ধরো তার আমরা তো ওরিসিং নই যে আমরা একটা শোয়ের পেমেন্ট 1 কোটি টাকা, কিন্তু কি আমাদের কাজের একটা ফ্লো থাকে, যে ফ্লোতে আমাদের ওই পিছনে লাগাতে হয় না, আমি জানি। তো সেটা আমার বলুন, ধরো আমার সঙ্গে যে বাজাচ্ছে, যে ধরো স্টেজটা বানিয়েছে, ধরো লাইট বানিয়েছে, যে পুরো ব্যাপারটা এন্টায়ার যে সিস্টেমটা বলছে, ধরো একটা লাইভ ফোর একটা স্টেজ বা পুরো ব্যাপারটা ধরো, বা যখন আমরা টেলিভিশনে কাজ করতে যাই, যে ক্যামেরা পার্সন থাকে, ধরো যে লাইভ পার্সন থাকে, যে ধরো সেট থাকে, এটা তো ধরো একটা গ্রুপ অফ পিপলের মধ্যে কাজটা হয়। তো এই জায়গা থেকে আর কি অনেকের আমি ধরো মানে ফার্স্ট অর্ডার সেটা পেরেছি, সেকেন্ড অর্ডার পাইনি, অনেক আমি নিজেও টাকা পয়সা পাঠিয়েছি, যেটা ধরো আমার বাবুর বন্ধু বান্ধবরা শান্তিতে থাকে, যে এমন অবস্থা চাল নেই বাড়িতে, তখন কি করবো? তখন মানে আর আমার তো ইচ্ছে করছে তো সবাইকেই দান করি, কিন্তু আমারও তো একটা পরিবার আছে, আমাকেও তো ছেড়ে চলতে হচ্ছে। সেই জায়গা থেকে আর কি যতটা সম্ভব কাঁধে কাঁধ রেখেছি আর কি। বাট এখন ধরো আর মানে এই সময়টা সম্ভব হচ্ছে না, কারণ অলরেডি আমরা সবাই কিন্তু তলানিতে থেকে বসে আছি। তো আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার বাবার বিখ্যাত সঙ্গীতশিল্পী, তো লাল পাহাড়ি যে যে গানটি আছে উনি গিয়েছেন, তো বাবার গলায় সবাই শুনেছে, ছেলের গলায় গানটা কতটা একটু শুনে। এটা হলো অরুণিমা চক্রবর্তীর লেখা, আর আমার বাবা শুরু করা 1979-এ গানটা রিলিজ করেছিল হিন্দুস্তান ইন্ডিগো থেকে। গানটি অ্যারেঞ্জ করেছিলেন কিবাল স্যারাজি। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাক তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাক তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো। বলি হাই দেখো গো, তুই খানে কিনে, ওরে সেখানে গিলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি, ওরে সেখানে গিলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি, ওরে নইলে তুই মরি যা, একেবারে মরি যা, নইলে তুই মরি যা, একেবারে মরি যা, এটাকে তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো, ও তোকে একেবারে মানাইছে নাই গো, তোকে একেবারে মানাইছে নাই গো। বলি হাই দেখো গো, তুই খানে কিনে। এটা মহুল গাছকে নিয়ে লেখা, মহুয়া গাছকে নিয়ে। যেহেতু মহুয়া গাছটা তোমার হচ্ছে আমাদের বাঁকুড়া পুরুলিয়া ওই দিককার একটা গাছ, এই গাছ শহর অঞ্চলে হয় না, রাড়ের গাছ, মানে শোনাচ্ছে না, তাই মহুয়া বলে যেটা মহৎ হয়, তো এই মহুল গাছ থেকে, এই মহুয়া ফল থেকে, মহুল ফল থেকে মহুয়াটা তৈরি হয় আর কি। তো সেই মহুল গাছকে শ্রীরামপুর স্টেশনে দেখে কবি অরুণিমা চক্রবর্তী
এই গানটা লিখেছিলেন যে হাই দেখো তুই এখানে কিনা, তুই এখানে করছিস, তোর জায়গা বাঁকুড়া পুরুলিয়া, তুই শ্রীরামপুরে কি করছিস, ওই জন্য বলছে তুই লাল পাড় দিয়েছে রাঙামাটি দিয়েছে, এটা গীতার তুলে মনে হয়েছে, তুই এই জায়গার জন্য তুই তৈরি নোস, তোর দেশ যেটা সেখানে তুই যা। আচ্ছা, আমরা সবাই জানি মানে এই যে গুপি গাইন বাগবান, ওখানে একটা ক্যারেক্টার ছিল যেটা কিনা ভূতের রাজা। তো সেই ক্ষেত্রে গুপি গাইন বাগবানকে 3টে বর দেওয়া হয়েছিল, তো ওরা তো ওদের মধ্যে চুজ করে নিয়েছে। তো আপনাকে যদি কখনো অফার করা হয় তো আপনি কোন 3টে বর চাইবেন? 3টে বর চাইতে আমি মানে গানটা ভালো করে গেয়ে যেতে পারি, আচ্ছা, হ্যাঁ, আর কি একটু পরনের কাপড়, একটু পেটের ভাত, এই 2 নম্বর। আর 3 নম্বর আমার সন্তান যেন থাকে দুটো পারে। আচ্ছা আচ্ছা, মানে অর্পণ, আমি একটু আগেই বলেছি যে অর্পণ চক্রবর্তী মানে গান ছাড়াও এক্সট্রা আরও অন্যান্য প্রতিভা আছেন, মানে এক কথা যাকে বলা যায় যে ডাউন টু আর্থ, তো এটা সম্ভব কি? এটা ছোটোবেলা থেকে আমার মানে বড় হয়ে ওঠা, আমার যা দেখে বড় হয়েছি, আমার বাবাও আমার মতনই আর কি, যে সবার সঙ্গে থাকবো, সবাইকে নিয়ে চলবো, এবং সেই সেই জায়গা থেকে এই আর আমি কি বলতো, মানে আমাদের যে যাপনটা এটা তুমি মাটিতে না থাকলে হয় না, সুতরাং মাটিটা যাতে থাকতেই হয়, মানে তোমার সেই গান, তোমার সেই অনুভূতি তোমার থেকে বেরোবে না, এই জন্য মাটির কাছাকাছি থাকো, মাটির মতন থাকো, এইটুকুই। দেখো একটা কথা বলে যে আপনি জানো তো, যে বাউল একটা কথা বলে যে বাউল গাছতলাতে থাকে, বাউল 10তলাতে থাকে, বাউলের ভিতরে হচ্ছে ওই গাছতলা থেকে 10তলা, মানে সে সব জায়গায় নিজেকে তার মতো করে মানিয়ে চলতে পারে, এটাই তো জীবন। তুমি 10তলা বলে নিজেকে হ্যাঁ করবো, তা তো নয়, তোমাকে ওখানে তুমি উপরে থাকতে হবে, তোমার এইটা পুরো তোমার বিচরণ ক্ষেত্র পাওয়া উচিত। তো আরেকটা কোয়েশ্চেন এটাই যে মানে ধরুন আপনি গান করেন, সেটা ঠিক আছে, সবাই আপনাকে চেনে, এটাও ঠিক, মানে সবাই তো সব আপনার সম্মুখীন হবে, তো সেই ক্ষেত্রে এক কথায় বলা যায় এটা রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অর্পণ চক্রবর্তীর পার্থক্য কতটা? কোথাও একটা একটু মেপে চেপে চলতে হয়, আর কোথাও নিজে খুব খুলেই বাঁচি আর কি, যেখানে কোনো আর ভাবি না যে কাকে কি বলছি না বলছি, মানে মানে অপমান করার কথা বলছি না, যেখানে খুব স্বাচ্ছন্দ্য করে মেশা যায়, আর অনেকের সঙ্গে একটু মেনে একটু বুঝে শুনে চলতে আর কি, এই দুটোই পার্থক্য, আর কিছু নেই। আমি যেটা সেটাই আমি আর কি, মানে আমার কোনো ওই দুটো মানুষ নেই, আমি পছন্দ করি দুটো মানুষ, আমি যা বলি মুখের ওপর বলি, আমি কারোর পিছনে কথা বলতে ভালোবাসি না, হ্যাঁ, যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি, যেটা শুনতে ভালোবাসি সেটা সোজা শুনতে ভালোবাসি, মানে কাঁই কুই পছন্দ হয় না আমার, একদম স্পষ্ট, একদম। তো সেই ক্ষেত্রে সঙ্গীত জীবনে আপনার অনেক কথাই শুনলাম, তো এবার যদি পার্সোনাল লাইফে কিছু যদি বলেন, মানে আপনার ভালো লাগে খারাপ লাগা, মানে আপনি সিনেমা দেখতে পছন্দ করেন কিনা, বা সিনেমা পছন্দ করি, আমি খুব পছন্দ করি। আমি লাস্ট দেখলাম বিনিশুদ্ধ এই সিনেমাটি দেখলাম আর কি, ভালো লাগলো, আমার বেশ ভালো লাগলো, সিনেমা দেখতে খুব ভালোবাসি আমি, ভালো লাগে আমার, আর গান শুনতে ভালোবাসি, প্রচুর গান শুনি, অনেকে গান গায়, এখানে এই জায়গাটাতে অনেক মানুষ এসছে, যারা তোমরা দেখে সো কল সেলিব্রিটি বলো, এই জায়গায় বসে আমরা প্রচুর গান, প্রচুর আড্ডা, প্রচুর। তো মানে অর্পণ চক্রবর্তীর ফেভারিট প্লেস কোথায়? ফেভারিট প্লেস 1 নম্বর ডেফিনেটলি আমার বাঁকুড়া, আমার নিজের জায়গা বাঁকুড়া বললে আমার ডেফিনেটলি প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস শান্তিনিকেতন, ডেফিনেটলি খুবই চাই, এই উইকেও যাবো, প্রথমবার ছেলেকে নিয়ে যাবো আর কি, আর থার্ড হলো গোয়া। আচ্ছা, লাইফে এমন কোনো ফ্যান্টাসি আছে যেটা রোমান্টিকতা প্লাস সঙ্গীত জীবনে কোনো কিছু রিলেটেড? আছে, সিনেমা গিয়ে বা দার্জিলিং ম্যালে গিয়ে একটা শো করতে চাই। আচ্ছা আচ্ছা, মানে এজ আ ফোক ফেস্ট, হ্যাঁ ইচ্ছা আছে। তো এটা তো হলো, মানে আমি পার্সোনাল লাইফে বললাম, তো সেই ক্ষেত্রে আমি এক কথা যদি বলি আসবে মানালির দিকে নিয়ে, তো কোথায় যেতে চান? মানালিতে আসলে না, মানে গুগল ম্যাপ ফ্যাপ কিছু চেনে না, তার একটা গাড়ি আছে, সেই গাড়িতে চেপে বসে যায়, আর যদি ড্রাইভারের মাথা খাই করবো, হ্যাঁ, ও তো কি চেনেন না, আমি যখন প্রেম করতাম আর কি, তো ওর অফিস ছিল ডিএলএফ রাজারহাট, তো আমি বলতাম তা আমার ঠিক আছে, আমি না 6টার মধ্যে ঢুকে যাবো, 6:10, 6:20, 6:40, কোথায়? এই তো বাইপাসে। কোথায়? এই বাইপাসে তো অনেকগুলো জায়গা আছে, নাম তো বলতে হবে, কোথায় বাইপাসে, এই বাইপাস তোমার উত্তর হলো, এই হচ্ছে আর কি,
সে ভালো আছে মানে সে তা ওর যে ধর মানে ওর ব্যাপারটা কি মানে আমি যতটা মাটি ঘাসা ও ডেফিনেটলি নো ডাউট মানে আমি খুব লাকি যে আমি এরকম একজন বন্ধু পেয়েছি, ওয়াইফ বা বইগুলো আমি বলতে না, বন্ধু পেয়েছি বলছে। ওর যে ধর ওর ব্যাপারটা পুরোপুরি একটু কর্পোরেট লাইফ লিড করে, কারণ পুরো সারাক্ষণ এসির মধ্যে অফিস হ্যান ত্যান আবি যাবি। তো ওর ফেভারিট প্লেস গোয়া ডেফিনেটলি আমাদের আমাদের পরবর্তী বড় ট্রিপ হলো গোয়াই আর কি, আমার ছানাকে নিয়ে আমরা যেখানে যেতে চাই। আর একটা জায়গা দার্জিলিং, সেটা আমার খুব প্রিয় জায়গা, ও কখনো দেখেনি বলে সেটা। আর না হলে আমাদের একবার ইচ্ছে আছে লন্ডন ট্রিপ করার, আমেরিকা ট্রিপ করার, ওখানে আমাদের বেশ কিছু বন্ধুরাও আছে, শুধু গিয়ে পড়লেই হলো আর কি। এগুলো পরবর্তী গেছি, কিন্তু এখন নেক্সট মুভ করবো আমরা গোয়া। আচ্ছা, তো মানে অর্পণ চক্রবর্তী মাটির গানে পাগল এটা সবাই জানে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে বললেন আপনার লাভ ম্যারেজ, তো সেই ক্ষেত্রে প্রেমে কতটা পাগল অর্পণ চক্রবর্তী? বিভৎস ছেলে হওয়ার পর একটু বুড়ো হয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, এখন একটাই ভালোবাসার কোনো বয়স হয় না, ওখানে আর কি ফোকাস হয়ে গেছে, ভালোবাসাটা ওই ওয়াকারে ফোকাস হয়ে গেছে। বাট হ্যাঁ মানে ভালোবাসতে কার না ভালো লাগে, প্রেম করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। হ্যাঁ ধরুন এখন আর প্রেম করা যাবে না, বউ ঝাঁটা মারবে একদম। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বললেন যে বয়স হয়ে গেছে, ভালোবাসা তো কোনো বয়স নেই, আমি এটা বলি। হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একদিনের জন্য আপনাকে ধরুন অফার করা হলো আপনার প্রিয় জায়গা, যেটা বললেন শান্তিনিকেতন, ওই শান্তিনিকেতনের মধ্যে নিকটবর্তী একটা জায়গা আছে যেটা না হলো কোপাই নদী। তো সেই কোপাই নদীটা ধরুন একদিনের জন্য আপনাকে দিয়ে দেওয়া হলো যে ম্যাডামকে কিছুভাবে ইমপ্রেস করতে হবে, সেই কিছু ইমপ্রেস করার কিচ্ছু নেই ম্যাডাম নিজের জায়গায় ইমপ্রেস থাকে, কিচ্ছু করার নেই, ও তুই পারবি না কোনো ভাবে, ওকে ও বসতে হবে চারদিকে চাঁদ ঘুরে, এবার তুই যা বলছিস বল, কিচ্ছু নেই, ওকে নতুন করে আমি কিচ্ছু করতে পারবো না, নিজেই বিভোর, ওর কিছুই লাগে না। মানে তাও আমি ধর আমরা একটু নেশা ভাঙ করলাম, হ্যাঁ ওর তাও লাগে না, এমনি ওর নিজের মতন চলে যায়, অদ্ভুত মানুষ একটা। বাট ও খুব ছোটোর থেকে নিজেকে মানে অনেক আগের থেকে আর্লিয়ার কাজ শুরু করেছে তো ইন্ডাস্ট্রিতে, মানে এখন ধর প্রায় ওর 15 বছর হয়ে গেল রেডিও ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গা আমি খুবই ওকে দেখে মানে মানে ইয়ে হয়ে আর কি, মানে উদ্বুদ্ধ হই, মানে একটা মানুষ আমাদের তাও না ওই ধর গানের জগৎ থেকে এসেছি, বাবা গান গাইতেন, তার একটা ইন্ডাস্ট্রি জুড়ে তার একটা ইয়ে ছিল, ফলে আমাদের সেখানে এন্ট্রি নিতে খুব একটা অসুবিধা হয়নি। এখন তো নিজেরা সেই জায়গায় ঈশ্বরের কৃপায় সেই জায়গাটা করতে পেরেছি, কিন্তু ও ধর পুরোটা তো নিজের থেকে করেছে, মানে সেই জায়গা থেকে বলতে কি, এবং ও যেভাবে নিজের লাইফকে লিড করে এখন পর্যন্ত, সেটা খুব আমাকে উদ্বুদ্ধ করে আর কি, যেটা আমি এতটাও গোছানো মানুষ নই, বাট স্টিল ও খুব গোছানো মানুষ। আচ্ছা, তো দুজনের মধ্যে কে বেশি রেগে যায়? কে বেশি রেগে যায়? এখনই হিডেন ক্যামেরা করে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারি। মানে আমার এত ভুল, হ্যাঁ আর এতটাই ঠিক, এবার ভাব তাহলে কি কার কি হতে পারে, মানে আমার কিছু বলার নেই, আমি এখন চুপ। ঠিক আছে, মানে বাড়িতে এক কথায় বলা যায় অত্যাচারী বস তাই। আচ্ছা, অত্যাচারী বলতে চাই না, ও বস, ঠিক আছে বাবা তুই বস। হ্যাঁ, আর ও আর আমার যখন ঝামেলা হয় তখন আমার ছেলে হাসে ওরা দিয়ে, এই তো লেগেছে। আচ্ছা আচ্ছা, সম্ভবত এই টাইমে ম্যাডাম কোথায় আছে? এটা ম্যাডাম বাড়িতে আছেন, ছাড়া সামলাচ্ছে না, আজ তো রোববার ছুটি। আচ্ছা, তো ম্যাডামকে ডেডিকেট করে যদি গান না পাচ্ছি না, হ্যাঁ প্লিজ অনেক কম হয়েছে, ভালো ম্যাডামকে ডেডিকেট করলে ঝাড়া বন্ধ কর, গরম লাগছে, এইটাই রাখবি কিন্তু, এই কাটটা রাখবি কিন্তু, ফ্যানটা চালাবি। এটা নতুন ফুটেজ না, এটা জাস্ট এই তোমাদের চা ঠান্ডা হয়ে গেল, চা খেয়ে নাও, চা তো ঠান্ডাই হয়ে গেল।